মহানায়ক এলেন মঞ্চে। ওই তো ময়দান জুড়ে লক্ষ লক্ষ মানুষ, বাংলার মানুষ। সেদিন 10ই জানুয়ারি, সেদিন সোমবার, আমরা ফিরে পেলাম বাংলার মহানায়ককে, বাংলার স্বাধীনতার শ্রেষ্ঠ মানুষকে। তিনি এলেন যেন মহাসাগরের আহ্বান এলো, তিনি এলেন যেন হাজার বছরের বাংলা এলো। প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সেবাই, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমার বাংলার মানুষ স্বাধীন হবে। আমি আমার সেই যে ভাইয়ের আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ শতকরা আমার খবর হয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে। আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে। আমি মোবারকবাদ জানাই ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স, সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই, যারা আমাকে সমর্থন করেছে। আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে। আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মজলুম জনসাধারণকে, যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে, 2বার মরে না।
মুক্তির দিনে লন্ডন পৌঁছান। সেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার মিস্টার হিথ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান এবং সেখানে প্রেস কনফারেন্স করেন, আমাদের প্রবাসী বাঙালিদের সাথে সাক্ষাৎ করেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসার পথে তিনি দিল্লিতে ব্রিটিশ রয়্যাল এয়ারলাইন্স একটি প্লেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয় স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এবং সেই প্লেনে করে তিনি আসেন এবং দিল্লিতে তিনি এখানে যাত্রা বিরতি করেন এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি দুজনেই এয়ারপোর্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান এবং 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ 9 মাস তিনি কারাগারে বন্দী ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করলো তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। যে ঘোষণা বিটিআর এখনকার বিজিবি, সে সময় এটা নাম ছিল ইপিআর পিলখানা ফাঁড়িতে সুবেদার মেজর শওকত আলী এবং তার সঙ্গে আরো 3 জন সঙ্গী নিয়ে তিনি ওখানে অপেক্ষা করছিলেন যে এই ঘোষণাটা আসার সাথে সাথে, কারণ এটা পরিকল্পিত ছিল, ঘোষণাটা আসার সাথে সাথে ওয়ারলেস এর মাধ্যমে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে। আর অপরদিকে বলদা গার্ডেনে সেখানে ইঞ্জিনিয়ার নুরুল হক নামে একজন ছিলেন, তিনি একটা ছোট্ট ট্রান্সফরমার রেডি করে বসেছিলেন যে এই ঘোষণাটার সাথে সাথে যেন ওখান থেকেও প্রচার করে দেওয়া হয়। যা 15 বছর পরে যারা ক্ষমতা এসেছিল কোনো বিষয়ে কোনো উদ্যোগী তারা নেয়নি, লুটেপুটে খেতে এসেছিল, বাংলাদেশকে আবার দরিদ্র রাখতে চেয়েছিল। 25 বছর পর আওয়ামী লীগ সরকার আসার পরেই না বাংলাদেশের অগ্রযাত্রা শুরু। এরপর আবার একটা চক্রান্ত, 2001-এ আমরা আসতে পারলাম না, ভোট বেশি পেয়েছিলাম, আমরা আসতে পারিনি। তারপর অনেক চড়াই উতরাই, আপনাদের মনে আছে, আপনারা আমার পাশে ছিলেন। আমি বিদেশে আমার ছেলের বউ অসুস্থ, মেয়ে অন্তঃসত্ত্বা, তার ছেলের বউকে দেখতে এসেছিলাম, ছোট বাচ্চা। সেই সময় আমাকে দেশে ফিরতে দেবেন, আমার বিরুদ্ধে হত্যা মামলা দিল, ওয়ারেন্ট ইস্যু করলো। যখন ওয়ারেন্ট ইস্যু করলো তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি দেশে ফিরে যাবো। তার মনে তুমি আসবেন না, আপনি প্রত্যেকটা এয়ারলাইন্সে নিষেধ করে দিল। আমি অনেক কষ্ট করে লন্ডনে চলে আসলাম। তারপর যখন আমি রীতিমতো তখন আন্তর্জাতিক ভাবে আমি জনমত তৈরি করলাম এবং আমি যখন ফিরে আসি, আপনারা প্রবাসীরা আমার সাথে এসেছিলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ সেই সময় আপনারা আমাদের পাশে সহযোগিতা করেছেন। অনেকে গ্রেপ্তারও হয়েছিল। আমরা জনগণের জন্য কাজ করি এবং জনগণের কল্যাণে কাজ করি। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি। আজকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছি। প্রত্যেকটা ঘরে ঘরে খাবার, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে চিকিৎসা, সাক্ষরতার হার তো আমরা 78.8 বৃদ্ধি করেছি। মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করেছি। কোথায় আমরা কি ক্ষতি করেছি? বলে গুম খুন, কাকে গুম খুন করলাম? যাদের গুম খুন বলা হয় একজন ভারতের থেকে ফেরত আসছে, আর একজন একটা নতুন গামছা নিয়ে ফেরত আসছে, 8 বছর আগে গামছা দিয়ে চোখের পানি হচ্ছে। গুম খুনটা এখন ইউজ করছে। আওয়ামী লীগের নামে 15,000 নেতা কর্মীকে তারা আহত করেছে, হত্যা করেছে। নেতা কর্মী শুধু তাদের মা নামাজ পড়া অবস্থায় সে মায়ের মাথার পায়ে দিয়ে তাকে মেরে ফেলেছে। মা, বাবা, ভাই কাউকে তো ছাড়ছে না। কাজে আমাদের হচ্ছে প্রশ্ন যে গণহত্যার জন্য আওয়ামী লীগ নেতা কর্মী, আমি সহ সবাইকে মামলা দেন। আর যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করেছি সেই ট্রাইব্যুনালে আমাদের বিচার, একদিকে খুনের মামলা দিয়েছে, কোর্টে বিচার হওয়ার কথা, আবার আরেকদিকে সেই আইসিটিতে বিচার করে, ওয়ারেন্ট ইস্যু করে। একই অপরাধে 2 জায়গায় বিচারটা হয় কি করে বলেন তো? আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী, তাদের কিন্তু মামলা প্রায় 30,000-এর মতো মামলা এবং কোন কোন জায়গায় মানে অজ্ঞাতনা বেশি। একটা জায়গায় সেখানে 2 দেশ পতন, এদারভুক্ত আসামি আর 5,000 থেকে 6,000 হলো
অজ্ঞাতনামা। মানে আওয়ামী লীগের সেই জেলা থেকে নিয়ে শুরু করে, কেন্দ্র থেকে নিয়ে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যন্ত, থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত কোনো নেতাকর্মী থাকবে না যাদের বিরুদ্ধে মামলা দেয়নি। কেন? আওয়ামী লীগ অপরাধ করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে জনগণের পেটে ভাত জুগিয়েছে, তাদের মুখে ভাত দিয়েছে, যারা একবেলা ভাত খেতে পারতো না তার 3 বেলা খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিল। সকলের ঘর বাড়ি পুড়িয়েছে। এগুলি তার একটা পরিকল্পনার অংশ হিসেবে তো করা। বঙ্গবন্ধু ভবন তার আগুনে পুড়িয়েছে। এই হত্যাকাণ্ড এবং যত ঘটনা সবার আসল মাস্টারমাইন্ড তো ইউনূস। পরিকল্পিত ভাবে করেছে। এখন আমার প্রশ্ন, আমার কথাটা হচ্ছে স্পষ্ট যে আমার হাতে যে প্রতিষ্ঠানগুলি এখন প্রস্তুত করছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু, কুড়িগ্রাম থেকে গাইবান্ধা সেতু থেকে শুরু করে যতগুলি সেতু, সড়ক, রাস্তাঘাট বা প্রতিষ্ঠান আমি তৈরি শুরু করেছিলাম, যারা এখন 2024 সালে চালু হওয়ার কথা, 2025 সালে চালু হওয়ার কথা, খুনি, জঙ্গিবাদী, সন্ত্রাসী এবং যারা তারা কেউ কিন্তু ওটা উদ্বোধন করতে পারবে না। অধিকার নাই। উল্টো তারা একটা মেট্রো রেল থেকে শুরু করে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, সড়ক ভবন, দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন সব যখন আগুন দিয়ে পুড়িয়েছে, তখন কেন আপনারা কি কিছুই করলে আমাদের সবগুলি পুড়িয়ে ধ্বংস করবে? তখন আমার হাতে যেগুলি কাজ শুরু, সেগুলি সে উদ্বোধন করে তার লজ্জা করবে না? আজকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পর্যন্ত ব্যঙ্গ করে ইউনূস। কত বড় সাহস! তারপর মাজার শরীফ থেকে শুরু করে সে সব জায়গায় তারা ভাঙচুর করছে, ওরা মাসায়কে বলতে অপমান করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা এভাবে মানে ব্যঙ্গ করতে পারে, তাদের সাথে আমরা দেখি জামাত ইসলামের ধর্ম সব থেকে বেশি, এবং সব জায়গায় জামাত ইসলামী এবং শিবির। আর ওই আইসিটিতে যেখানে যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি, সেখানে আমার নাকি বিচার করে ফাঁসি দেবে। আমি দেখি ওদের, আমিও দেখতে চাই ওদের ফাঁসি দড়ি কোথায় এবং দড়িতে কত জোর, আর কে কাকে ফাঁসি দেয়। সাধারণ মানুষের ভাবে দাঁড়াতে হবে। আর এই ইউনূসের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই, এর অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। মানবতা বিরোধী অপরাধ, নারী নির্যাতন, ছাত্র হত্যা, নির্দেশ মতো তার পরিকল্পনা, তার মাস্টারমাইন্ড দিয়ে করা। এমনকি আপনারা দেখেছেন এক সমন্বয় করেছে যে আমাদের তো ছাত্রবেশি ছিল না, ফলস আইডি কার্ড করে এবং সকলকে সাদা প্যান্ট, সাদা শার্ট, কালো প্যান্ট তৈরি করে দিয়েছিল। আর যারা এই হত্যার সঙ্গে জড়িত থাকে তাদের জন্য ছিল কালো প্যান্ট, কালো শার্ট অথবা বোরখা। এইভাবে তারা পাকিস্তানে তারা লোক পাঠিয়ে সেখানে পড়াশোনার নামে ট্রেনিং করায় নিয়ে আসছে এবং এখনো তারা সেখানে লোক পাঠাবে এবং ট্রেনিং করবে এবং এখন সারা বাংলাদেশে এজেন্ট নিয়োগ দিয়েছে। প্রতি মাসে তাদের বড় টাকা দেয়। কোথায় থেকে আসে এত টাকা? আর পুলিশে কথা বলে এবং কোথায় রূপন্থী তারা একটা ফ্ল্যাট নিয়ে কথা বলতেছে, যেগুলি ট্রেনে বলে। আমার প্রশ্ন, ইউনূস যে 9.5 কোটি টাকা দিয়ে গুলশানে ফ্ল্যাট কিনলো,
এই টাকা কোথায় পেয়েছে তার হিসাব দিতে হবে তাকে। কিন্তু যে সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে সোশ্যাল বিজনেসের নামে টাকা বিনিয়োগ করেছে, এই টাকা কাদের টাকা? বাংলাদেশ থেকে কত টাকা পাচার করেছে, গ্রামীণ ব্যাংকের কত টাকা পাচার করেছে। যে গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছিলাম 1998 সালে 99 সালে, সেই সময় 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়ে গ্রামীণ ব্যাংকটাকে আমি বড়বাজারে চালু করতে পারে সেই ব্যবস্থা করেছিলাম। আর সেই গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা সে বিদেশে পাচার করেছে, তাহলে কয়েক হাজার কোটি টাকা। রবিতে গিয়ে কথা বলেন তো প্লিজ। গ্রামীণ ফোনের ব্যবসা আমি তাকে দিয়েছিলাম, বলেছিল মহিলারা এই ফোন ব্যবহার করে অর্থ উপার্জন করবে। মহিলারা কেউ উপার্জন করতে পারেনি, সে নিজেও উপার্জন করেছে এবং এটা অনেক শেয়ার বিক্রি করে খেয়েছে এবং এখানকার টাকা পাচার করেছে। এখনো বিটিআরসি তার কাছে কয়েক হাজার টাকা পায়, সেটাকেও সে দেয় না। আসলে তো ট্যাক্স নিজেই দেয় না, নিজের ট্যাক্স দেওয়া না আর দেশের মানুষের ট্যাক্স ভ্যাট বসাওয়া, এটা কেমন ধরনের কথা? আর কেন ইউনুসের কাছে আবার বলছো কেন বাংলাদেশের প্রবৃদ্ধি 1% নেমে গেল, সেই জবাব বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। যেখানে প্রবৃদ্ধি মাত্র 1.8%, ইনফ্লেশন যেখানে 14%, এটা তো জনগণের অবিশ্বাস উঠে যাচ্ছে। এখানে মানুষের কষ্ট হচ্ছে। আমাদের সবসময় চেষ্টা ছিল যে প্রবৃদ্ধির যেন ভালো থাকে, মানুষের মাথা পিছু আয় যেন ভালোভাবে থাকে, সেটা বাদ দিয়ে আজকে সে দেশকে কেন ধ্বংসযজ্ঞ চালালো, এই প্রশ্নটা তাকে করা উচিত এবং আন্তর্জাতিক ভাবে আপনাদের এটা তুলে ধরা দরকার। কেন বিদ্যুৎ উৎপাদন করে গেল? আমি অনেক সময় বক্তব্য রাখলাম, আমার কথা একটাই যে এখন আর বসে থাকার সময় নাই, সকলকেই মানে এক হয়ে কাজ করতে হবে। আমাদের সমস্ত নেতাকর্মী যারা কারাগারে 14 দলের নেতাকর্মী সহ তাদেরকে মুক্তি দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশের দরিদ্র মানুষের খাবার জন্য নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। মানুষ ঘরে ঘুমাতে পারে না, ডাকাতি হয়, চুরি হয়, মানুষের নিরাপত্তা দিতে হবে। রাস্তায় চলতে পারে না, ডাকাতি প্রতিনিয়ত। কাজে শান্তিভাবে ঘুমানো, নিরাপদে চলা এবং ব্যবস্থা করতে হবে। বাড়িতে হবে তখনই যখন এই ইউনুস আর জঙ্গিবাদী সন্ত্রাসীদের নিয়ে যখনই এই ক্ষমতা থেকে হটানো যাবে ইউনুসকে, তখনই এদেশের মানুষের শান্তি আসবে, নিরাপত্তা আসবে, তার আগে আসবে না। এই ব্যাপারে আপনারা সবাই সোচ্চার হবেন এবং একসাথে কাজ করবেন, সেটাই আমরা চাই। এবং ইনশাআল্লাহ আজকে আমাদের এমন অবস্থা আমরা দেখেছেন যে বিশ্ব ইস্তেমার নাটক দেওয়া থাকত, এটা একটা এটা মানুষ খুব জানোয়ার, কিন্তু একটা মানুষকে খুব জানোয়ার, যে মানুষের রক্ত আর নাশি দেখতে চাই। আমি বিদায় নিচ্ছি, আমি এখন আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, কিন্তু সংগঠনটা করতে হবে স্থানীয় যারা আপনাদের প্রতিনিধি, মানে আপনাদের